আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসছি। আলোচনাটি হলো জমিজমা সংক্রান্ত একটি বিষয়। আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে জমির দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে। এই ধরনের জটিলতা সৃষ্টি হয়ে থাকে। তখন আমরা একটি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে দলিলটি টিকবে কিনা। এটা আলোচনা করার পূর্বে আমাদেরকে প্রথমে জানতে হবে দলিল কি এবং খতিয়ান কি। তো বন্ধুরা, আসুন আমরা প্রথমে খতিয়ান সম্পর্কে একটু জেনে নেই। খতিয়ান হলো সাধারণত জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল থাকে। জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল থাকে সেটাই হচ্ছে খতিয়ান। খতিয়ানের মাধ্যমে সরকার নিশ্চিত হয় যে সম্পত্তিটি কার কাছে আছে, এই সম্পত্তির প্রকৃতি কী, সম্পত্তির পরিমাণ কতটুকু, সম্পত্তির খাজনার পরিমাণ কত, এগুলো সাধারণত সরকার খতিয়ানের মাধ্যমে নিশ্চিত হয়ে থাকে। রেকর্ডীয় খতিয়ান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত 4 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 সিএস খতিয়ান, নাম্বার 2 এসএ জরিপ খতিয়ান, নাম্বার 3 আরএস জরিপ খতিয়ান, নাম্বার 4 বিআরএস বা সিটি জরিপ খতিয়ান। সিএস খতিয়ান সম্পর্কে আমরা এখন ডিটেলস জানব। সিএস খতিয়ান হলো ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান। এটি 1887 সাল থেকে 1947 সাল পর্যন্ত জরিপ কার্যক্রম পরিচালনা করেছিল। 1940 সালে সিএস খতিয়ানের জরিপ কার্যক্রম পরিচালনা শেষ হয়েছিল বলে অনেক জায়গায় এটিকে 40-এর খতিয়ানও বলে থাকে। সিএস খতিয়ানই মূল খতিয়ান, মানে সর্বপ্রথম খতিয়ান। তারপর আসি এসএ খতিয়ান। ব্রিটিশ সরকারের পতনের পর 1947 সালে পাকিস্তান সরকারের জন্ম হয়। পাকিস্তান সরকার জন্ম হওয়ার পর এসএ রেকর্ডীয় জরিপ খতিয়ান পাকিস্তান সরকার পরিচালনা করে থাকে। এসএ খতিয়ানকে অনেক জায়গায় 62-র খতিয়ান, এমআরআর খতিয়ান, পিএস খতিয়ান নামেও চিনে থাকে। তারপর হচ্ছে আরএস খতিয়ান। বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পর বাংলাদেশ সরকার আরএস খতিয়ান জরিপ কার্যক্রম পরিচালনা করেছিল। এটি সাধারণত 1999 থেকে 1997-98 সাল পর্যন্ত বাংলাদেশ সরকার পরিচালনা করেছিল। আরএস খতিয়ান 1998-99 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান। বাংলাদেশের অনেক জায়গায় এখন বিআরএস বা সিটি জরিপ খতিয়ানও চলমান রয়েছে। এখনও পর্যন্ত যে সকল জায়গায় সিটি জরিপ বা বিআরএস খতিয়ান কার্যক্রম পরিচালনা করা হয়নি, সে সকল জায়গায় আরএস খতিয়ান ধরেই সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইভেন আরএস খতিয়ানকেই বর্তমানে মূল খতিয়ান ধরে সকল প্রকার জমিজমা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে যাচ্ছে। আমরা খতিয়ান সম্পর্কে একটু আলোচনা করলাম। এখন আসি আমরা দলিল সম্পর্কে। দলিল কি?
দলিল হচ্ছে আসলে সম্পত্তি হস্তান্তরের মাধ্যম। সম্পত্তি হস্তান্তর করার জন্য দলিলের প্রয়োজন হয়। ক্রয় বিক্রয়ের মাধ্যম হলো দলিল। ক্রয় বিক্রয় কার্যক্রম একমাত্র বৈধভাবে প্রমাণিত হয় দলিলের মাধ্যমে। দলিল সাধারণত দুই পক্ষের চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। ক্রেতা এবং বিক্রেতার সমন্বয়ে দলিল সম্পাদিত হয়ে থাকে। একটি দলিল সম্পাদনা করার জন্য দলিলের বিক্রেতাকে দলিলের মধ্যে দুইজন সাক্ষী এবং একজন শনাক্তকারীর সাক্ষীর সম্মুখে দলিলে সিগনেচার করতে হয় এবং দুইজন সাক্ষী এবং একজন শনাক্তকারীরও স্বাক্ষরের প্রয়োজন হয়। দলিল সম্পাদনের পর সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রারের সম্মুখে দলিলের যিনি দাতা তিনি তার জমির পূর্বের মালিকানার সমস্ত চেন সাব রেজিস্ট্রারের সামনে উপস্থাপন করবেন এবং সাব রেজিস্ট্রার যদি মনে করেন তার সকল ডকুমেন্টসের সাথে দলিলে উল্লেখিত সকল বিষয়ের চেন ঠিক আছে, তখনই সাব রেজিস্ট্রার একটি সিল মেরে প্রয়োজনীয় জায়গায় উনি সিগনেচার করার মাধ্যমে দলিল সম্পাদিত হয়। দলিল সম্পাদনের বিষয়ে আমরা আরেকটু জেনে রাখি। একটি দলিল তার সম্পাদনের তারিখ হতে 3 মাস সময় পর্যন্ত সাব রেজিস্ট্রারের কাছে দলিলটি উপস্থাপন করতে পারেন এবং যদি কোনো কারণে 3 মাসের অধিক সময় বিলম্ব হয়ে যায় তখন ওই দলিলটিকে পুনরায় সম্পাদন করার জন্য নির্ধারিত ফি জরিমানা প্রদানের মাধ্যমে আরও 4 মাস সময় বর্ধিত করা যায়। অর্থাৎ মূল সময় সহকারে এবং জরিমানার মাধ্যমে জরিমানা দিয়ে সময় নেওয়ার মাধ্যমে মোট 7 মাস সময় পাওয়া যায় একটি দলিল সম্পাদন করার জন্য। এখন আসি বন্ধুরা, আমাদের যেই টপিকটি ছিল দলিল আছে কিন্তু রেকর্ড অন্যের নামে দলিল টিকবে কিনা। হ্যাঁ, আমরা ধরে নেই যদি একজন ব্যক্তি সর্বশেষ রেকর্ড জরিপ খতিয়ানের আগে কাহারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করে থাকেন, সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানের আগে কাহারো কাছ থেকে যদি সম্পত্তি ক্রয় করে থাকেন, পরবর্তীতে যিনি সম্পত্তিটি ক্রয় করেছেন অর্থাৎ দলিলের মালিক উনি কোনো কারণে অনুপস্থিত থাকার জন্য, যেমন ধরেন উনি বিদেশে ছিল বা ইমার্জেন্সি কেসের কারণে উনি এখানে উপস্থিত থাকতে পারেননি, হোয়াটএভার উনি যে কোনো কারণে এখানে উপস্থিত না থাকার কারণে ওনার দলিলের ওই সম্পত্তিটি বা ওনার ক্রয়কৃত সম্পত্তিটি পূর্ববর্তী মালিক তথা অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে কী করণীয় আছে? যদি বিষয়টি এমন হয়ে থাকে তো বন্ধুরা টেনশনের তেমন কোনো কারণ নেই, এর যথাযথ সমাধান আছে। তখন আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতে মামলা করতে হবে। দেওয়ানি আদালতে মামলার মাধ্যমে এটা খুব সহজেই সমাধান পেয়ে যাবেন। সরকারের পক্ষ থেকে যখন রেকর্ড কার্যক্রমটি সম্পাদিত হয় এবং প্রিন্টেড খতিয়ান প্রকাশিত হয়, তার সাথে সাথে নির্দিষ্ট কিছু সময় বর্ধিত করে দিয়ে সরকার ল্যান্ড ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ দিয়ে থাকে। তখন ল্যান্ড ট্রাইব্যুনালে মামলা করলে অতি সহজেই আপনি আপনার সম্পত্তির মালিকানা পেয়ে যাবেন। যদি ল্যান্ড ট্রাইব্যুনালে মামলার নির্ধারিত সময়
ক্রস হয়ে যায় অর্থাৎ ওভার হয়ে যায়, তখন আপনি অবশ্যই দেওয়ানি আদালতে মামলা করবেন। তো বন্ধুরা, আরও বিষয় হচ্ছে, আমরা অনেক সময় দেখে থাকি খতিয়ানে টুকিটাকি কিছু ভুল থাকে। যেমন পিতার জায়গায় স্বামী, তারপরে হচ্ছে যেমন ফরিদ হোসেনের জায়গায় ফরহাদ হোসেন, এ ধরনের টুকটাক কিছু ভুল থাকে। এগুলো আসলে সংশ্লিষ্ট অর্থাৎ নিকটবর্তী এসিলেন্ট অফিসে এসিলেন্ট বরাবর আবেদন করেও সংশোধন করা যায়। তারপর যদি আরও একটি বিষয় এমন হয়ে থাকে, যেমন কোনো ব্যক্তি সম্পত্তি যার কাছ থেকে ক্রয় করেছে ওনার নামে পূর্ববর্তী রেকর্ড নেই, উনি পূর্ববর্তী রেকর্ডের মালিক না, তখন করণীয় কী? তখন আমাদেরকে যেটা করতে হবে, ওই ক্ষেত্রে যিনি রেকর্ডীয় মালিক না, অর্থাৎ আপনি তো সম্পত্তিটা ক্রয়ের যার কাছ থেকে করেছেন উনি সর্বশেষ রেকর্ডের মালিক নন, তখন আপনাকে নামজারির মাধ্যমে নির্দিষ্ট হোল্ডিং তৈরি করে, অর্থাৎ ওনার জোট থেকে আপনার জোটে জমি এনে নামজারি করে নির্দিষ্ট হোল্ডিংয়ের মাধ্যমে আপনি ওই সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন। আপনাকে এই ক্ষেত্রে পূর্ববর্তী রেকর্ড সংশোধনের কোনো দরকার নেই। এই ক্ষেত্রে আপনি নামজারির মাধ্যমে নিজস্ব হোল্ডিং ক্রিয়েট করে নিজস্ব জোটে সম্পত্তি এনে আপনি সম্পত্তির মালিক হয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে পূর্ববর্তী রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানি আদালতে মামলা করতে যাওয়ার প্রয়োজন নেই। তো এক্ষেত্রে বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যে দলিলটি কিভাবে টিকে যাবে। তো বন্ধুরা, আজকে এই আলোচনাটুকু এখানেই শেষ করলাম। আপনাদেরকে আমার এই বার্তাটুকু শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার পেজে ফলো লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে।